গ্যাব্রিয়েল একজন ফেরেশতা। সে মানুষদের ঠিকই দেখতে পায়, কিন্তু মানুষ তাকে দেখতে পায় না। আর তার কাজ যে মানুষগুলো গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করে তাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো। আর তার কিছু উদাহরণ আমরা শুরুতেই দেখতে পাই। একজন ব্যক্তি ফোন চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। ঠিক তার আগ মুহূর্তে সে তার পিঠে নক করে, যার ফলে সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এই কাজটা তার জন্য ছিল খুবই একঘেয়ে এবং বিরক্তিকর, কারণ কেউ তাকে দেখতে পায় না, যার ফলে কেউ তাকে ধন্যবাদও দেয় না। তবুও গ্যাব্রিয়েল প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচায়। এরকমই একদিন অনেকগুলো জীবন বাঁচানোর পরে সে আরেকজনকে বাঁচায়, যার নাম ছিল আর্জ। আর্জ গাড়ি চালাচ্ছিল, আর তখনই তার ফোনে একটি SMS আসে। সে যে ডকুমেন্টারি লিখেছিল সেটা আবারও রিজেক্ট হয়ে গিয়েছে। আর্জ এখন ভেঙে পড়ে। অ্যাকচুয়ালি সে একজন ইন্ডিয়ান। সে আমেরিকাতে তার ভাগ্য বদলানোর জন্য এসেছে, কিন্তু সে কোনোভাবেই কোপ আপ করে উঠতে পারছে না। কিন্তু এটি তার পরিবারও জানে না। তার পরিবার মনে করে সে আমেরিকাতে খুবই ভালো রয়েছে, কিন্তু তার যেই দুঃখ সেটি শুধুমাত্র সে নিজেই জানে। আর্জ প্রচণ্ড কষ্টে গাড়ি থামিয়ে সে এসে দাঁড়ায় একটি বেকারির সামনে। সে ঘণ্টাখানেক ধরে এই লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র কয়েকটি বান কেনার জন্য, কিন্তু সেগুলো নিজের জন্য নয়। অ্যাকচুয়ালি আমেরিকায় একটি অ্যাপস রয়েছে যার নাম টাস্ক, আর এগুলোর মাধ্যমে প্রায় বেকারগ্রস্ত মানুষেরা ছোটখাটো কাজ খুঁজে পায়, যেগুলো করে তারা হালকা পাতলা টাকা ইনকাম করে। যেমন কারো কাপড় ধোয়া, কারো টেবিল বানানো, কারো জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়া। আজকের টাস্ক এই বেকারি থেকে বান কিনে ডেলিভারি দিতে হবে, কিন্তু 2 ঘন্টা পার হয়ে যায়। আর ঠিক তখনই বেকারির এক কর্মী বাইরে এসে বলে সকল বান শেষ হয়ে গিয়েছে। আর্জ তখন একদম ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে ক্লায়েন্টকে ফোন করে এবং অনুরোধ করে দয়া করে এই টাস্ক ক্যান্সেল না করার জন্য। সে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। এখন ক্যান্সেল করলে সে 1 পয়সাও পাবে না। দরকারে সে অন্য কোথাও থেকে বান এনে দেবে, কিন্তু ক্লায়েন্ট এখানে তার টাস্ক ক্যান্সেল করে দেয়। ঠিক তখনই একটি চকচকে গাড়ি এসে থামে বেকারির সামনে। গাড়ি থেকে নামে এক ব্যক্তি। বেকারির মালিক নিজে এসে তার হাতে অনেকগুলো বান দেয়। আর্জ অবাক হয়ে জিজ্ঞেস করে, ও কে? মালিক বলে, ওর নাম জেফ, এই দোকানের ইনভেস্টর। আর্জের বুক একদম জ্বলে ওঠে। সে বুঝতে পারে এই দুনিয়ায় ধনী না হয়ে জন্মানোর কি কষ্ট, কি বেদনা। আর ধীরে ধীরে টাস্কেও তার রেটিং কমতে থাকে, যার ফলে তার কাজও কমে যায়। আর তখন আমরা দেখতে পাই দূর থেকে সেই ফেরেশতা গ্যাব্রিয়েল সবকিছু দেখছে। আর আর্জের এই স্ট্রাগল দেখে তার মন একদম গলে যায়। দুপুরে একটা স্টোরে কাজ করার সময় আর্জের কাছে আসে এলিনা। এলিনা ওই স্টোরেই কাজ করে। স্টোরের মালিকরা কম টাকা দিয়ে বেশি কাজ করায়। এলিনা চায় সকল শ্রমিক মিলে একটি ইউনিয়ন বানাতে, যাতে তারা দলগতভাবে এর প্রতিবাদ করতে পারে। সে আর্জের সাহায্যও চায়, কিন্তু আর্জ ক্লান্ত গলায় বলে, আমি শুধু টাস্ক সার্জেন্টের কাজের জন্যই এখানে আসি, আমি এখানে রোজ কাজ করি না। কথাগুলো বলার সময় তার চোখে একদম হতাশা ছিল। যাই হোক, এরপরে আর্জ খাওয়ার জন্য একটি ফুড ভ্যানে যায়। কাকতালীয়ভাবে সেখানেই আবার দেখা হয় এলিনার সাথে। দুজন এক টেবিলে বসে খেতে খেতে কথা বলে। আর্জের মনটা অনেক দিন পর হালকা লাগে, কিন্তু খাবার শেষে বাস্তবতা আবারও ফিরে আসে। আর্জ নিজের গাড়িতে গিয়ে শুয়ে পড়ে, কারণ তার কোনো বাড়ি নেই, হোটেলে থাকার মতো টাকাও নেই। সেখানেই তার বাবার ফোন আসে। তার বাবা জিজ্ঞেস করে, দিনকাল কেমন চলছে? লজ্জায় আর্জ মিথ্যা কথা বলে, হ্যাঁ খুব ভালো আছি। তার বাবাও খুবই খুশি হয়, আর এও বলে পাশের বাড়ির এক ছেলের কথা, সে বড় একটি কোম্পানিতে চাকরি পেয়েছে, অনেক টাকা ইনকাম করছে। আর্জ চুপ করে সব শুনতে থাকে। ঘুমানোর জন্য সে একটি পডকাস্ট চালায়, কিন্তু তাতেও শান্তি নেই, কারণ মাঝে মধ্যেই এই পডকাস্টের মধ্যে অ্যাড চলে আসে। আর এই অ্যাড ক্যান্সেল করতে হলে তাকে $6 দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে, যেটি এখন তার কাছে অসম্ভব। আর এই সব কিছু দেখছে গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলের মনে হয় সে যদি তার জন্য কিছু একটা করতে পারত তাহলে খুবই ভালো হতো। আর পরদিনই মার্থা নামের এক বড় ফেরেশতা একটি মিটিং ডাকে। এখানে অনেক ফেরেশতা দেখা যায়, যার ডানা যত বড় তার পাওয়ার তত বেশি, এবং সে কাজও করে তত ভালো মানের। যেখানে গ্যাব্রিয়েল ছিল সব থেকে নিচু লেভেলের ফেরেশতা, এ কারণে তার ডানাও ছিল খুবই ছোট। এখানে বড় বড় ফেরেশতারা তাদের দৈনন্দিন কথা বলতে থাকে, তারা কি কি করেছে না করেছে, কিন্তু গ্যাব্রিয়েল কিছুই বলার সুযোগ পায় না, কারণ সে একটি নিচু লেভেলের ফেরেশতা। তবে তারপরেও সে এক ফাঁকে মার্থাকে বলে সেই আর্জের কথা। সে চায় তার জীবনটাকে ভালো করতে, কিন্তু মার্থা বলে দেয়, তুমি অনেক নিচু লেভেলের ফেরেশতা, আর এই কাজ তোমার পক্ষে করা সম্ভব না। তোমার যেটি দায়িত্ব তোমাকে সেটিই করতে হবে। যাই হোক, অন্যদিকে আর্জের জীবন আরও খারাপ হতে শুরু করে। দিনভর টাস্ক, রাতে ঘুমানোর জায়গা নেই।
কখনো সিকিউরিটি গার্ড দেখলে হাত জোর করে তাকে অনুরোধ করতে হয় যাতে তার গাড়িকে সেখান থেকে সরিয়ে না দেয়। আর গোসল করা আর ফ্রেশ হওয়ার জন্য সে যায় একটি জিম সেন্টারে, কারণ সেখানে তার এক বন্ধু লেনার্ড কাজ করে। গ্যাব্রিয়েল এই সব কিছু দেখতে থাকে। আর্চকে দেখে সে বুঝে যায় এই মানুষটা একদম ভেঙে পড়েছে, দিশেহারা হয়ে পড়েছে। আর এই চিন্তায় সে এতটাই ডুবে যায় যে সে নিজের কাজও নিজে ঠিক করে করতে পারে না, যার ফলে অ্যালিনার ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেদিনই ছিল আর্জের সঙ্গে অ্যালিনার ডেট ক্যান্সেল হয়ে যায়। আর্জ আবার একা হয়ে পড়ে। এরপর একদিন আর্জ পায় এক নতুন টাস্কটা এসেছে জেফের কাছ থেকে। জেফের বাড়ি পরিষ্কার করতে হবে। আর জেফ হচ্ছে সেই ব্যক্তি যে সেই রুটির দোকানে মানে বানের দোকানে টাকা ইনভেস্ট করেছিল। আর এখন টাস্কটা হচ্ছে জেফের বাড়ি পরিষ্কার করতে হবে। আর্জ কাজটা খুব ভালোভাবে করে। কাজ শেষে সে জেফের সাথে কথা বলতে শুরু করে। আর এখান থেকে সে জানতে পারে জেফ আসলে খুব একটা বেশি কাজ করে না, কিন্তু সে ছিল একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যার সাহায্যে সে একের পর এক বিজনেস বড় করছে। সেই বিজনেসগুলোর কিছু শতাংশ শেয়ার ছিল জেফের নিজের। আর সেখান থেকেই সে প্রতি মাসে অটোমেটিক প্রফিট পেত, যার ফলে সে খুবই দ্রুত ভীষণ ধনী হয়ে উঠেছে। সেদিন কাজ শেষ হওয়ার পর খুশি হয়ে জেফ তাকে কিছু খেতে দেয় আর বলে, আমিও খুব ব্যস্ত মানুষ, আমার জীবনও সহজ না। কিন্তু যখন জেফ তার তথাকথিত কাজ শুরু করে তখন আর্জ বুঝে যায় জেফের কাজ মানে আসলে গোসল করা, নিজেকে সাজানো আর একটার পর একটা পার্টিতে যাওয়া। এই বাস্তবতা দেখে আর্জ সাহস করে জেফকে প্রশ্ন করে, আমি কি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি, মানে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট? প্রথমে জেফ সরাসরি না বলে দেয়, তারপর একটু থেমে চিন্তা করে বলে, ঠিক আছে, 1 সপ্তাহ ট্রায়াল দাও, তারপর আমি ভেবে দেখব। আর পরদিন থেকেই আর্জ প্রাণপণে কাজ শুরু করে দেয়। সে বিভিন্নভাবে জেফকে খুশি করার চেষ্টা করে, এমনকি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করে দেয়। আর 1 সপ্তাহের মধ্যেই জেফ তার কাজে খুবই খুশি হয়ে যায় আর আর্জকে পার্মানেন্টভাবে কাজ দিয়ে দেয়। তার হাতে তুলে দেয় সেই সাথে একটি ক্রেডিট কার্ড। বলে, আমি যদি এমন কোনো কাজ দেই যেখানে টাকা খরচ করতে হবে তাহলে এই কার্ড ব্যবহার করবে। সেদিন রাতে আর্জ প্রথমবারের মতো একটা সস্তা হোটেলে ঘুমাতে যায়। আজ সেখানে একটি বিছানা ছিল, আর সেই বিছানায় বহুদিন পর তার ঘুমটা ভালোভাবে হয়। আর পরদিন জেফ তাকে তার বাড়ির প্রাইভেট সেফ দেখায়, যেখানে রাখা একটি বন্দুক। সেটিকে দেখিয়ে জেফ বলে, আমার বাড়িতে কেউ চুরি করতে এলে আমি সবার আগে গুলি করি। আর তার পরে জিজ্ঞেস করি সে এখানে কি নিতে এসেছিল। এই চাকরি পাওয়ার কারণে তার অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে। আর সেদিন রাতে আর্জ আবার এলিনার সাথে ডেটে যায়। আর এ কথা জেফ জানলে সে সবার প্রথমে তাকে তার পুরাতন একটি জ্যাকেট দেয়। আর তারপর জিজ্ঞেস করে, তুমি এলিনাকে কোন হোটেলে বা রেস্টুরেন্টে নিয়ে যাবে? আর তখন আর্জ জানায়, কোনো রেস্টুরেন্ট না, জাস্ট স্ট্রিট ফুড খেতে যাবে। এটি শুনে জেফ একদম অবাক হয়ে যায় আর বলে, তার থেকে বরঞ্চ একটি সস্তা রেস্টুরেন্টে যাও, বলে সেই রেস্টুরেন্টের ঠিকানাও দিয়ে দেয়। সস্তার কথা শুনে আর্জ অ্যালিনাকে নিয়ে সেই রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু মেনু হাতে নিয়ে আর্জের বুক কেঁপে ওঠে। অ্যাকচুয়ালি জেফের কাছে যেটি সস্তা সেটি তার কাছে আকাশ ছোঁয়া দাম। সে সকল দামি খাবার বাদ দিয়ে সব থেকে সস্তা খাবারগুলো অর্ডার করে, কিন্তু তারপরেও যেই পরিমাণ বিল আসে তা দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। তার হাতে এখন আর কোনো উপায়ও ছিল না, তাই সে এখন সেই অফিসের কার্ডটি ব্যবহার করে পেমেন্ট দেয়। আর পরদিন সকালে জেফের বাড়িতে পৌঁছাতেই শুরু হয়ে যায় ঝামেলা। জেফ তার উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ সে জানতে পেরেছে আর্জ তার কার্ড ব্যবহার করে নিজের পেমেন্ট দিয়েছে, যা অনেকটা চুরির মতো। এক মুহূর্তও না ভেবে সে সরাসরি আর্জকে চাকরি থেকে বের করে দেয়। আর্জ তার কাছে বারবার ক্ষমা চায়, সে তাকে বুঝিয়ে বলে কি কি হয়েছিল, এমনকি এও বলে সে তার সকল টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু জেফ কোনো কথা না শুনে তাকে একদম সেখান থেকে বের করে দেয়। তার কাছে এখন 1 পয়সাও নেই, এমনকি কোনো চাকরিও নেই। সে আবার অ্যাপস চেক করে, কিন্তু দেখতে পায় এখানে কোনো কাজও নেই, যার ফলে এখন তাকে বাধ্য হয়ে কিছু খাবারের জন্য রক্তদান করতে হয়। কিন্তু এই খালি পেটে রক্ত দেওয়ার পরে তার শরীর একদম ভেঙে পড়ে, সে বমি শুরু করে। ভেতরে ভেতরে আর্জের জীবন একদম শেষ হয়ে গিয়েছিল, সে তার জীবনের কাছে হেরে গিয়েছিল। সে সেই টাকায় একটি বারে গিয়ে মদ খেতে শুরু করে। খেতে খেতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। বার বন্ধ হওয়ার সময় বারের মালিকও তাকে সেখান থেকে বের করে দেয়, কিন্তু বের হয়ে সে আরও বড় একটি আঘাত পায়। সে দেখতে পায় তার গাড়ি নো পার্কিংয়ে থাকার কারণে পুলিশ সেটিকে ডাম্পিংয়ে দিয়েছে, আর সেই গাড়ি ছাড়াতে হলে তাকে অনেক টাকা জরিমানা দিতে হবে। কিন্তু তার কাছে এত টাকাও নেই। এইবার সে এক্কেবারে ভেঙে পড়ে
রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে থাকে। আর দূর থেকে সব কিছু দেখছিল গ্যাব্রিয়েল। সে এখন আর থেমে থাকতে পারে না। গ্যাব্রিয়েল সামনে এসে নিজের ডানা দেখায়। সে বলে, আমি একজন এঞ্জেল, আর তোমার ভবিষ্যৎ এখন থেকে ভালো হবে। আমি তোমার উপকার করব। এই বলে গ্যাব্রিয়েল আর্চকে ছুঁয়ে দেয়। আর্চ দেখতে পায় তার ভবিষ্যৎ। সে একটা ট্রাকে মাল লোড করছে। কাজ এত বেশি যে টয়লেটে যাওয়ার সময়ও পাচ্ছে না। সেই কাজ করতে হচ্ছে বোতলের মধ্যে। আর এটি দেখার পরে সে আরও রেগে যায়। শুধু তাই না, সে সেই ভবিষ্যতের সময় সে অ্যালিনার মায়ের বাড়িতে থাকে। তার মানে ভবিষ্যতে তার সঙ্গে অ্যালিনার বিয়ে হবে। কিন্তু সেখানে রয়েছে অ্যালিনার মা, অ্যালিনার বোন আর তার বোনের বয়ফ্রেন্ড। এই দৃশ্য দেখে সে একদম বিধ্বস্ত হয়ে যায়। তার মানে ভবিষ্যতে তাকে আরও নিচু জব করতে হবে, এমনকি তাকে থাকতেও হবে তার শ্বশুরের বাড়িতে। এটি দেখে আর যখন চিৎকার করে বলে, আমি এমন জীবন চাই না যেখানে আমার সাথে কখনোই কিচ্ছু ভালো হবে না। জীবন তো জেফের মতো কিছু ধনী ব্যক্তিদের জন্য, যারা সারাদিন পার্টি করছে। তার ঘড়ির দামই $5 লাখ, আর তার কাজ বলতে সুইমিং পুলে সাঁতার কাটা। গ্যাব্রিয়েল তাকে বোঝানোর চেষ্টা করে, প্রতিটা মানুষের জীবনের নিজস্ব একটি সংজ্ঞা রয়েছে, আর কোনো জীবনই পুরোপুরি ভালো নয়। গ্যাব্রিয়েল তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে তার জীবনেরও একটি মূল্য রয়েছে, কিন্তু কোনোভাবেই আর্জ সেটি বুঝতে পারে না। তখন গ্যাব্রিয়েল ঠিক করে আর্জকে বোঝাতে হলে তাকে বিষয়টা অনুভব করাতে হবে। 1 সপ্তাহের জন্য আর্জের জীবন বদলে যাবে জেফের জীবনের সাথে। গ্যাব্রিয়েল আর্জকে স্পর্শ করে, আর কয়েক সেকেন্ড পর আর্জের চোখ খুলে যায় একটি অবিশ্বাস্য রকমের আলিশান গাড়ির ভেতর। চারপাশে চামড়ার সিট, ডিজিটাল স্ক্রিন, শান্ত অথচ ভয় ধরানো বিলাসিতা। আর্জ কিছুই বুঝতে পারে না। হঠাৎ সে গাড়ির ভেতরের হোম বাটন চাপ দেয়, আর গাড়িটা নিজে থেকেই চলতে শুরু করে। সরাসরি নিয়ে যায় জেফের বিশাল বাংলোতে। সেখানে পৌঁছে আর্জ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই তার সামনে আসে জেফ। কিন্তু এখন আর সে তার মালিক না, সে এখন তার অ্যাসিস্ট্যান্ট। মানে আর্জের অবস্থা হয়েছে এখন তার। আর অদ্ভুতভাবে জেফের কোনো স্মৃতি মনে নেই। আর সব বুঝার পর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে ওঠে। সে জেফের ঘরে ঢোকে, আর সেখানে দেয়ালে দেয়ালে জেফের ছবির জায়গায় তার ছবি লাগানো। আর সেই ছবিগুলো এমন সব জায়গায়, যেসব জায়গায় আগে সে যাওয়ার কখনো কল্পনাই করতে পারেনি। ঠিক তখনই গ্যাব্রিয়েল হাজির হয়, বলে 1 সপ্তাহ। 1 সপ্তাহ তুমি জেফের জীবন উপভোগ করবে, তারপর নিজের জীবন নিজের কাছেই মূল্যবান মনে হবে। কিন্তু গ্যাব্রিয়েলের ছিল এটি ভয়ঙ্করভাবে ভুল। সে অ্যাঞ্জেল হয়েও বড় একটি ভুল করে বসে। কিছু সময় পর সে আবার আর্জের কাছে আসে আর দেখে আর জেফের বিশাল পুলে আরামে ভাসছে। স্বাভাবিকভাবেই আর্জের কাছে এই জীবন খারাপ না লেগে ভালো লাগতে শুরু করে। এরই মধ্যে জেফ এসে বলে, স্যার তাড়াতাড়ি রেডি হন, আপনাকে একটি জরুরি মিটিংয়ে যেতে হবে। এই কথা শুনে আর্জ একটু ঘাবড়ে যায়। গ্যাব্রিয়েলের এখন মনে হয় এইবার তার আক্কেল হবে। মিটিংয়ে গিয়েই আর্জ বুঝতে পারবে সে কোনোভাবেই জেফের জায়গা নিতে পারবে না, কারণ জীবন বদলালেও মাথা তার আগেরটাই রয়েছে। কিন্তু হয় তার উল্টো। রেস্টুরেন্টে ক্লায়েন্টদের সঙ্গে মিটিংয়ে গিয়ে আর্জ সবকিছু খুবই সহজভাবে সামলে নেয়, কারণ বিষয়টা ছিল এমন, জেফ আসলে ছিল শুধুমাত্র ইনভেস্টর। তাকে কোনো কাজ করতে হতো না। আর যেখানে হালকা গল্প করে, সুন্দরভাবে কথা বলে, আর ডিল ফাইনাল করে আরামে বাড়িতে ফিরে আসে। যাই হোক, বাড়িতে আসলে দেখতে পায় তার পুলের হিটার কাজ করছে না, যার ফলে একটি প্লামার সেখানে এসে সেটি মেরামত করতে চায়, আর তার জন্য তাকে দিতে হবে $35,000। এখন গ্যাব্রিয়েল এসে তাকে বলে, দেখো তোমাকে কত টাকা খরচ করতে হবে, এই জীবন মোটেও ভালো না। কিন্তু আর্জ হাসতে হাসতে বলে, এ আর তেমন কি, আমাকে টাকা খরচ করতে হবে, কিন্তু আমার তো টাকা ঠিকই আছে। সে অনায়াসে সেই বিল পেমেন্ট করে দেয়। যাই হোক, এরপরে আর্জ সেই ওয়ারহাউসে চলে আসে, যেখানে একসময় সে এলিনার সঙ্গে কাজ করত। কিন্তু এই জীবনে জেফ কখনো এলিনার সাথে আগে পরিচয় হয়নি, তাই এলিনা প্রথমে তাকে চিনতে পারে না। আর্জ নিজে এগিয়ে গিয়ে এলিনাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। এলিনা রাজি হয়ে যায়। আর্জ এবার এলিনাকে নিয়ে যায় সেই একই দামি রেস্টুরেন্টে যেখানে সে অপমানিত হয়েছিল, কিন্তু এবার সে সবথেকে এক্সপেন্সিভ ডিশগুলো অর্ডার করে। শুধু তাই না, যখন সে বিল দিতে যায়, ওয়েটার এসে বলে, স্যার আপনাকে বিল দিতে হবে না। এই কথা শুনে আর্জের আনন্দ আরও বেড়ে যায়, কারণ এই রেস্টুরেন্টের শেয়ারও তার কেনা ছিল। সে বের হয়ে এসে এলিনাকে কিস করে। সে একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। এই জীবনে তার কোনো ঝয়ঝামেলা বলতে কিচ্ছু নেই। আর এরই মধ্য দিয়ে 1 সপ্তাহ শেষ হয়ে যায়। গ্যাব্রিয়েল এসে বলে, এবার তুমি তোমার আসল রূপে ফিরে আসো। কিন্তু আর্জ সোজাসুজি না করে দেয়। গ্যাব্রিয়েল হতবাক হয়ে যায়, কারণ আর্জের সম্মতি ছাড়া সে তাকে ফেরত পাঠাতে পারবে না, এমনটাই শর্ত ছিল।
আর্চ খুশি, কারণ সে আর কখনোই নিজের পুরাতন জীবনে ফিরতে চায় না। কিন্তু গ্যাব্রিয়াল প্রকৃতির বিরুদ্ধে চলে গিয়েছে। গ্যাব্রিয়াল বুঝতে পারে না সে এখন কি করবে, সে আর্চকে আবারও কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে। তাই সে এখন সরাসরি মার্থাকে সবকিছু জানায়। মার্থা এতে ভয়ঙ্করভাবে রেগে যায়। সে গ্যাব্রিয়ালকে বলে, আর্যের এই খারাপ অবস্থার জন্য তুমিই দায়ী। তুমি আর্যের উপর এতই নজর রেখেছিলে যে এলিনাকে ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারোনি। সেই অ্যাক্সিডেন্টের জন্য ডেট ক্যান্সেল হয়ে গিয়েছিল, আর সে কারণেই আর্যকে যেতে হয়েছিল সেই দামি রেস্টুরেন্টে, আর সেখানে বিল দেওয়ার কারণেই তার চাকরিও চলে গিয়েছিল। এই সব ঝামেলার পেছনে রয়েছ তুমি। তোমাকে যে কাজ দেয়া হয়েছে তা না করে তুমি অন্যান্য কাজ করছো। এখন কথা শুনে গ্যাব্রিয়াল একদম ভেঙে পড়ে, কিন্তু মার্থা এই ভুল ক্ষমা করে না। সে গ্যাব্রিয়ালের ডানা কেটে নেয়, তার সকল শক্তি কেড়ে নেয়, শুধু এতটুকু শক্তি রাখে যাতে সে আর্যকে তার আগের জীবনে ফেরাতে পারে। কিন্তু সবথেকে বড় কথা, তার জন্য আর্যকে আগে রাজি হতে হবে। যাই হোক, পরদিন গ্যাব্রিয়াল যায় জেফের বাড়িতে। সেখানে চলছে এক বিশাল পুল পার্টি। আর্য সেখানে আনন্দে ডুবে রয়েছে, কিন্তু গ্যাব্রিয়ালের এখন আর ডানা নেই। সব মানুষ তাকে দেখতে পায়। গ্যাব্রিয়াল অস্বস্তিতে পড়ে যায়, তবুও সে আর্যকে ডেকে শেষবার বোঝাতে চায় যাতে সে নিজের জীবনে ফিরে আসে। আর্য সরাসরি না বলে দেয়। এইবার গ্যাব্রিয়াল রেগে যায়। সে হঠাৎ জেফের উপর হাত রাখে, আর মুহূর্তেই জেফের স্মৃতি ফিরে আসে। সে দেখে নিজের বাড়িতে নিজেই কাজ করছে, আর এই মানসিক ধাক্কায় সে সেন্সলেস হয়ে যায়। পার্টির লোকেরা মনে করে সে হয়তো মারা গিয়েছে। সবাই ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে জেফ জ্ঞান ফিরে পায়। তার সামনে আর্য আর গ্যাব্রিয়াল। সব শুনে জেফ একদম ক্ষেপে যায়। সে চিৎকার করে বলে, আমার জীবন আমাকে ফিরিয়ে দাও। কিন্তু আর্য এখানে না করে দেয়, কারণ যখন সে ক্ষমা চেয়েছিল জেফ শোনেনি। জেফ কখনোই বোঝেনি দরিদ্রদের লড়াই কেমন হয়। জেফ বলে, আমি তোমাকে $5,00,000 দেব। এই কথা শুনে আর্য আরও রেগে যায়, কারণ জেফের একটা ঘড়ির দামই এর থেকে অনেক বেশি। সে আবারও না করে দেয়। গ্যাব্রিয়াল জানিয়ে দেয় সব ঠিক হয়ে গেলে জেফ কিছুই মনে রাখবেন না। যাই হোক, অনেক তর্কের পর আর্য শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু শর্ত একটাই, কিছুদিন সে আরও এই জেফের জীবন কাটাবে। জেফকে এখানে বাধ্য হয়ে মানতেই হয়। সে বলে, তুমি না ফিরলেও আমি আমার জীবন ভালো করে তুলতে পারবো। মানে জেফের নিজের উপরে কনফিডেন্স ছিল খুবই বেশি। আর এখন জেফ সেই বাড়ি থেকে বের হয়ে যেতে শুরু করে। ঠিক তখনই সিঁড়ির কাছ থেকে তাকে থামিয়ে দেয় গ্যাব্রিয়াল। সে বলে, আমাকেও সঙ্গে নাও, আমার আজ রাতে ঘুমানোর কোনো জায়গা নেই। অ্যাকচুয়ালি সেও এখন ফেরেস্তা থেকে মানুষের কাতারে চলে এসেছিল। জেফ এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর মাথা নেড়ে তাকে ডেকে নেয়। তারা শহরের সবথেকে সস্তা হোটেলে গিয়ে রাত কাটায়। কিন্তু ভোর হতেই শুরু হয়ে যায় নিষ্ঠুর বাস্তবতা। মোটেলের স্টাফ এসে তাদের দরজায় কড়া নাড়ে, আর তাদেরকে বলে, তোমাদের এই হোটেল ছাড়তে হবে, কারণ তোমরা পেমেন্ট করোনি। জেফ এখন বলে, আমাকে একটা দিন সময় দাও, আমি রাতের মধ্যেই টাকা এনে দেব। কিন্তু তার কাছে কাজ করার মতো কিছুই ছিল না। সে বাধ্য হয়ে সেই টাস্ক সার্জেন্ট নামের সেই অ্যাপসেই কাজ করতে শুরু করে। কিন্তু সত্য কথা বলতে, কাজ করে টাকার বদলে গালাগালিই বেশি পায়। আর ডেলিভারি রোবট এসে পড়ায় মানুষের কাজ এখন সেই রোবটগুলোই নিয়ে নিয়েছিল, যার ফলে তার কাজও কমে যায়। আর তার থেকে বড় বাস্তবতা ছিল যে জেফ এই ডেলিভারি রোবট তৈরিতেও এক বড় অবদান রেখেছিল। মানে তার আগের জীবনের তৈরি রোবটই তার কাজ এখন নিয়ে নিচ্ছে। সে সারাদিন কাজ করার পরে জানতে পারে সে যেই কাজ করেছে তার পেমেন্ট পাবে আরও 1 সপ্তাহ পরে, আর আজকে থাকার মতো 1 পয়সাও তার কাছে নেই। যার ফলে তারা এখন আর্যের মতো গাড়িতে ঘুমাতে শুরু করে। অন্যদিকে আর্য তখন জেফের বিলাসবহুল বাড়িতে এলিনার সঙ্গে আরামে ওয়াইন খাচ্ছিল। আর্য তাকে নিয়ে প্যারিসে ঘুরতে যেতে চায়, কিন্তু এলিনা বলে দেয় তার ইউনিয়ন মিটিং রয়েছে, সে যেতে পারবে না। আর্য চাপ দেয় সেটিকে পোস্টপন্ড করে দাও, কিন্তু এলিনা রাজি হয় না। সে বলে, আমার কাছে সুখের থেকেও আমার দল সবার আগে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর আর্য রেগে তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। সে ফোনে SMS করতে থাকে, কিন্তু এখন তাকে বাঁচানোর জন্য সেই ফেরেশতা গ্যাব্রিয়াল ছিল না, যার ফলে তার এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়, আর আর্য কোমায় চলে যায়। যখন গ্যাব্রিয়াল এই খবর জেফকে দেয়, তখন জেফ একদম রেগে যায়, কারণ এখন আর্য সুস্থ না হওয়া পর্যন্ত তাকে এই জীবনে কাটাতে হবে। আর আর্যের সুস্থ হতে কত বছর লাগবে তার কোনো ঠিক নেই। সে এখন রেগে গিয়ে গ্যাব্রিয়ালকে বলে, তুমি সব ঝামেলার মূলে, তুমি যে করেই হোক সব ঠিক করো। গ্যাব্রিয়াল যায় আবার মার্থার কাছে, কিন্তু মার্থা আরও রেগে যায়।
সে বলে, এখন আমি তোমার বাকি শক্তিও কেড়ে নিচ্ছি, সব ঠিক না হওয়া পর্যন্ত তুমি মানুষই থাকবে। এবার গ্যাব্রিয়েলও মানুষ, তার ক্ষুধা লাগতে শুরু করে। জেফ তাকে নিয়ে যায় বার্গার খাওয়াতে। গ্যাব্রিয়েল প্রথমবারের মতো বার্গার খায়। তার জিনিসটা বেশ ভালো লাগে, কারণ আগে তাকে কোনো কিছুই খেতে হতো না। পরদিন জেফ পরিকল্পনা করে সে সেই কোম্পানিতে যাবে যেখানে সে আগে ইনভেস্ট করেছিল। তার ফাইন্যান্সিয়াল জ্ঞান কাজে লাগিয়ে সে আবারও নিজেকে উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু যখন সে কোম্পানির ভেতরের সকল তথ্যগুলো দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে, তখন তারা তাকে হ্যাকার মনে করে আর তাকে সেই বিল্ডিং থেকে বের করে দেয়। 3 সপ্তাহ ধরে জেফ আবার আর্জের মতোই ডেলিভারি দিতে থাকে। অন্যদিকে গ্যাব্রিয়েলকেও যেহেতু এখন মানুষের মতো বাঁচতে হতো, তাই সে হোটেলে ডিশওয়াশের কাজ করতে থাকে। তার প্রথম বেতনের চেক দেখে সে হতবাক হয়ে যায়, কারণ অর্ধেকের বেশি বেতন ট্যাক্সেই চলে গিয়েছে। একজন তাকে বলে, এই যুগে বাঁচতে হলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে হয়। ঠিক তখনই আর্জ কোমা থেকে জেগে ওঠে। তবে তখনই নার্স এসে তাকে জানায় 2 জন ব্যক্তি বারবার তার খোঁজ নিতে আসে, আর এটি শোনামাত্র সে বুঝতে পারে ঘটনা কি হতে চলেছে। সে খুবই দ্রুত একটি প্ল্যান করে ফেলে এবং সুস্থ হয়ে আবারও তার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে জেফ তার ফোনে একটি অর্ডার পায় আর দেখতে পায় তার বাড়ি থেকেই এই অর্ডার করা হয়েছে। সে বুঝতে পারে আর্জ জ্ঞান ফিরে পেয়েছে এবং সেই এই অর্ডার করেছে। সে খুবই দ্রুত সেখানে চলে আসে, কিন্তু আর্জ সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে দেয় যে সে তাকে চিনতেই পারছে না। সে বোঝানোর চেষ্টা করে অ্যাক্সিডেন্ট হয়ে সে সকল কিছু ভুলে গিয়েছে। জেফ এখানে পুরোপুরি ভেঙে পড়ে, আর অন্যদিকে গ্যাব্রিয়েল বুঝতে পারে সবকিছু শুরু হয়েছিল তার নিজের কাজের গাফিলতি থেকে। জেফ গ্যাব্রিয়েলকে আবারও দোষারোপ করতে শুরু করে, আর গ্যাব্রিয়েল এখানে ঠিক করে সে অ্যালিনার সঙ্গে গিয়ে কথা বলবে, এতে হয়তো সবকিছু ঠিক হতে পারে। সে পরদিন সকালে সেই ওয়্যারহাউসে চলে যায় আর দেখতে পায় সেখানে ইউনিয়নদের মধ্যে ভোটাভুটি হচ্ছে। অ্যালিনা সকল ওয়ার্কারদের উদ্দেশ্যে বলে, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তাহলে মালিক আমাদেরকে ঠকাতে পারবে না। কিন্তু এখানে কেউই তার কথায় কান দেয় না। তবে এখানে গ্যাব্রিয়েল খুশিতে হাততালি দিতে থাকে, আর এখানে সিকিউরিটি গার্ড তাকে সেখান থেকে বের করে দেয়। আর অন্যদিকে দেখা যায় অ্যালিনার পক্ষে ভোট এসেছে 151 জনের মধ্যে মাত্র 39টা, যার মানে শ্রমিকরা জাস্ট কাজই করতে চায় আর তাদের পেট ভরার মতো খাবারের পয়সা হলেই হবে, তাদের অন্যান্য কোনো সুবিধার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমরা গ্যাব্রিয়েলকে দেখতে পাই সে একদম ভেঙে পড়েছে। সে এখন মদ খেতে শুরু করেছে। তবে এরই মধ্যে সেখানে ফিলিপ চলে আসে। ফিলিপ হচ্ছে সেই যে তাকে কাজ করতে বলেছিল, মানে একসঙ্গে অনেকগুলো কাজ খোঁজার পরামর্শ দিয়েছিল। সে এখন তার মন ভালো করার জন্য তাকে একটি পার্টিতে নিয়ে আসে। আর গ্যাব্রিয়েল এখানে ফিলিপের ওয়াইফের সঙ্গে ডান্স করে আর জানতে পারে ফেরেশতা থাকা অবস্থায় এই মহিলার জীবন সে একবার বাঁচিয়েছিল, যার ফলে এই পরিবার এখন অনেক হাসি খুশিতে রয়েছে। এখন গ্যাব্রিয়েল বুঝতে পারে তার আগের কাজটাই ছিল সবথেকে ভালো, যার ফলে অনেক সংসারে শান্তি ছিল। সে স্পষ্টভাবে বুঝতে পারে এই জগতে প্রত্যেক ব্যক্তির একটি নিজস্ব দায়িত্ব রয়েছে এবং সেটিই তাকে করতে হয়। এর বাইরে গেলেই শুরু হয় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা। অন্যদিকে বর্তমান জেফের জীবনে নেমে আসে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা। সে তার চাকরি হারিয়ে ফেলে, কারণ তার বানানোর রোবটই সকল মার্কেট দখল করে নিয়েছে। শুধু তাই না, রং পার্কিংয়ের কারণে পুলিশ তার গাড়িও ডাম্পিংয়ে দিয়ে দিয়েছে। তার হাতে এখন কোনো টাকা নেই, তাই এখন সে পরিকল্পনা করে তার দামি ঘড়ি, যেটি এখন আর্জের বাড়িতে রয়েছে, সেটি যে করেই হোক চুরি করে আনতে হবে। কিন্তু গিয়ে দেখতে পায় তার বাড়িতে আর্জ তার জন্মদিনে নিজের জন্মদিন পালন করছে। সেখানে চলছে বিশাল এক পার্টি। এরই মধ্যে গ্যাব্রিয়েল সেখানে চলে আসে আর জেফকে থামাতে চায় যাতে সে চুরি না করে। সে বোঝাতে চায় চুরি করা কোনো ভালো কাজ না, কিন্তু জেফ এসবে কান না দিয়ে সে তার কাজের দিকে এগিয়ে যায়। আর এদিকে হতাশায় ব্যর্থ হয়ে গ্যাব্রিয়েল নেশা করতে শুরু করে আর এক প্রস্টিটিউটকে তার সেই পুরাতন জীবনের সেই অ্যাঞ্জেলের ঘটনা বলতে থাকে। তবে এই পার্টিতে ওয়েটার হিসাবে এসেছিল অ্যালিনাও। অ্যালিনাকে দেখে আর্জ সঙ্গে সঙ্গে তাকে সরি বলে এবং এক পর্যায়ে সবকিছু মিটে গেলে তারা ডান্স করতে শুরু করে। আর্জ যেখানে অ্যালিনাকে প্রপোজ করে, অ্যালিনাও বলে সে তাকে ভালোবাসে, কিন্তু সে শুধুমাত্র তাকে বিয়ে করে তার লাইফটা এনজয় করতে চায় না। তার বেশ কিছু কর্মী বন্ধু রয়েছে যাদের সাহায্য করতে চায়, যাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়, আর তার জন্য তাকে কাজ করতে হবে। আর্য বুঝতে পারে অ্যালিনা খুবই ভালো মেয়ে, আর তারপর তারা রাতে ঘুমাতে চলে যায়। অন্যদিকে জেফ তার বাড়ি থেকে নিজের ঘরেই চুরি করার চেষ্টা করে। ঠিক সেই সময় আর্যের ঘুম ভেঙে যায়।
অন্ধকারে কাউকে না দেখে সে তাকে চোর মনে করে আর সঙ্গে সঙ্গে বন্দুক বের করে তার দিকে গুলি করে। তবে তার ভাগ্য ছিল ভালো, গুলি লাগে তার কাঁধে। পরক্ষণেই আর্চ বুঝে ফেলে এটা জেফ। সে দ্রুত করে জেফকে সামলাতে থাকে আর সেই উত্তেজনার মধ্যেই তার মুখ থেকে বেরিয়ে আসে, তুমি তো আমাকে বলেছিলে তোমার বাড়িতে কেউ চুরি করতে আসলে তুমি আগে গুলি করবে, তারপরে জিজ্ঞেস করবে সে কে। আর এই কথা শোনা মাত্র জেফ বুঝে যায় আর্জের তাহলে সবকিছুই মনে রয়েছে, সে অ্যাকচুয়ালি নাটক করছে। ঠিক তখনই সেখানে গ্যাব্রিয়েলও চলে আসে আর গ্যাব্রিয়েল আর আর্জ দুজন মিলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এখন আর্জ বলে সে তার নিজের জীবনে ফিরতে প্রস্তুত, কিন্তু গ্যাব্রিয়েল তাকে থামিয়ে দেয়। সে বলে তুমি এখন ফেরত যেতে চাইছো কারণ জেফের জন্য তোমার মায়া লাগছে, এমন না যে তুমি তোমার জীবনের মর্ম বুঝতে পেরেছ। আমি চাই তুমি তখনই তোমার জীবনে ফিরে আসো যখন তুমি তোমার নিজের জীবনের মর্ম বুঝতে পারবে। যাই হোক, এরপর তারা তিনজন আর্জের বাড়িতে ফিরে আনন্দ করতে থাকে। এদিকে গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে আসে মার্থা। গ্যাব্রিয়েল জিজ্ঞেস করে আমি কিভাবে আর্জকে তার জীবনের মূল্য বোঝাবো। মার্থা তাকে শান্তভাবে বলে কখনো কখনো মানুষদের ফেরেশতার দরকার হয় না, তাদের দরকার হয় এমন একজন মানুষের যে তাদের বুঝতে পারে। এই কথা শুনে গ্যাব্রিয়েলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। রাতে গ্যাব্রিয়েল জেফার আর্জকে নিয়ে যায় সেই রোড সাইড শপে যেখানে আর্জ আগে আসতো। সেখানেই তারা অ্যালিনাকেও পেয়ে যায়। সবাই মিলে কথা বলতে বলতে ট্যাকো খায়, তারপর এনজয় করতে একটি বারে যায়। কিন্তু হঠাৎ আর্জ খেয়াল করে গ্যাব্রিয়েল চুপচাপ বাইরে চলে যাচ্ছে। আর্জও তার পেছনে যায়। গ্যাব্রিয়েল বলে আমি খুবই দুঃখী, আমি নিজের জীবনে হেরে গিয়েছি। আগে আমি ছিলাম অ্যাঞ্জেল আর এখন একজন সাধারণ মানুষ। আর্জ তাকে বলে এভাবে ভেঙে পড়ো না, তুমিই তো বলেছিলে কারো জীবনই পুরোপুরি ভালো নয়, তাই হার মানা উচিত না। কিন্তু গ্যাব্রিয়েল বিশ্বাস করে না। সে আর্জকে মনে করিয়ে দেয় তুমিও তো নিজের জীবনে ফেরত না গিয়ে তুমি জেফের জীবনে বসবাস করছো, কারণ এখানে তুমি কষ্ট ছাড়াই সবকিছু পাচ্ছ। এসব শুনে আর্জ একদম চুপ হয়ে যায়। এখন সেও ধীরে ধীরে বুঝতে পারে এটি অন্যায়। সে বলে আমি জেফের মতো তার জীবন বাঁচতে চাই না, আমি আর্জ হয়েই থাকতে চাই। আমার জীবন ঠিক করতে যা করতে হবে আমি সবই করব। আর গ্যাব্রিয়েল এখানে আর্জকে শেষবারের মতো বিদায় জানায়, কারণ গ্যাব্রিয়েল যদি তাকে আবারও আর্জে রূপান্তরিত করে তাহলে সেও ফেরেশতা হয়ে যাবে, তাকে আর কখনোই আর্জ দেখতে পারবে না। আর এরই মধ্য দিয়ে গ্যাব্রিয়েল আর্জকে ফেরত পাঠায় তার পুরাতন জীবনের ঠিক সেই সময়টায় যখন আর্জের গাড়ি পুলিশ ডাম্পিংয়ে দিয়েছিল। পরদিন আর্জ দুঃখ নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে গাড়ি নিতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার পুরো ফাইন জেফ নামের একজন আগেই পরিশোধ করে দিয়েছে। আসলে জেফ জেগে ওঠার পর কিছু কিছু জিনিস তার মনে ছিল, তাই সে আর্জকে সাহায্য করছিল। এরপর জেফ যায় তার এক কোম্পানিতে, বোর্ড মেম্বারদের বোঝায় ডেলিভারি বয়দের জায়গায় রোবট আনা যাবে না, এতে অনেক মানুষ চাকরি হারাবে। অনেকেই তার সঙ্গে একমত হয় না, কিন্তু সে যেহেতু বড় ইনভেস্টর ছিল তাই বাধ্য হয়ে তাদেরকে এটি মানতে হয়। অন্যদিকে আর্জ অ্যালিনার সাথে খুবই সুখী জীবনযাপন করছে। অ্যালিনাও ইউনিয়ন বানিয়ে ফেলেছে, যার ফলে ওয়ারহাউসে সবার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। সেই সন্ধ্যায় আর্জ তার বাবাকে ফোন করে। এইবার আর মিথ্যা বলে না, নিজের সকল অবস্থা তাকে খোলাখুলি বলে। তার বাবা ইমোশনাল হয়ে যায়, আর্জকে বলে তুমি এভাবে এগিয়ে যেতে থাকো। আরও বলে যে ছেলের বড় কোম্পানিতে চাকরি হয়েছিল সে স্ক্যামের শিকার হয়েছে। আর কিছুদিন পর যেমন গ্যাব্রিয়েল বলেছিল আর্জ খুবই বাজে একটি চাকরি পাবে যেখানে সে ওয়াশরুমেও যেতে পারবে না, ঠিক তেমন একটি চাকরি পায়, কিন্তু সেটি খুবই দ্রুত ছেড়ে দেয়। আর তাকে দেখে আরও অনেকেই সেই চাকরি ছেড়ে দেয়, যার ফলে কোম্পানি বাধ্য হয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিতে থাকে। এর ফলে সে নিজের জীবন ছাড়াও বাকিদেরও ভালো করতে থাকে। এরপর আর্জ আবার ডকুমেন্টারি রাইটিংয়ে অ্যাপ্লাই করে। এইবার সে চাকরি পেয়ে যায়, তার জীবন সত্যিই ভালো হতে শুরু করে। কয়েকদিন পর আর্জ আর অ্যালিনা যায় সেই একই রোড সাইড রেস্টুরেন্টে যেখানে তারা একসঙ্গে বসত। আর এখানে সে গ্যাব্রিয়েলের জন্য একটি ট্যাকো রেখে দেয়। অ্যালিনা আর আর্জ চলে যাওয়ার পর গ্যাব্রিয়েল আসে, চুপচাপ সেটি তুলে নেয়। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আরেকটি বিষয়, এই চ্যানেলে আমার বেশ কিছু স্ট্রাইক রয়েছে, যার ফলে এটি খুবই দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। আমার আরও একটি নতুন চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে রেগুলার অ্যাকশন এবং হরর মুভির এক্সপ্লেনেশন দেয়া হয়। লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। ধন্যবাদ।